হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাস সাজেশন। ঠিক আছে, দেখো আমরা আলোচনা করব আজকের দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসার মতো বা আসবে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র প্রশ্ন নয়, এখানে প্রশ্ন উত্তর শুদ্ধ কিন্তু আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে। এর আগে যে সমস্ত সাজেশন পেপার আমরা আপলোড করে দিয়েছি সেই সমস্ত সাজেশনের ভিডিও লিঙ্কগুলি কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এর আগে কিন্তু আমরা ইতিহাসের প্রথম চ্যাপ্টারও আলোচনা করে নিয়েছি, সেখান থেকে দারুণ দারুণ কিন্তু প্রশ্ন আমরা আলোচনা করেছি। অবশ্যই এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। বলে রাখি, এই পিডিএফগুলি যদি তোমরা পড়তে চাও তো অবশ্যই ডিসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারো। অবশ্যই ভালো করে পড়ে নেবে, কারণ এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। চলো আজকের এই দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এটা শুরু করা যাক। দেখো প্রথমে কিন্তু আমরা 1 নম্বরের প্রশ্ন আলোচনা করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো একে বলছে, বাংলা ভাষার প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? দেখো উত্তরটি হবে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম হলো দিগদর্শন। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে বলছে, বাংলা ভাষার প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি ছিল? দেখো এই প্রশ্নের উত্তরটি হবে, 19 শতকের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এখানে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলিই কিন্তু রাখা হয়েছে। বিভিন্ন কোয়েশ্চেন পেপার সার্চ করে বিভিন্ন সাজেশন থেকে দেখে কিন্তু এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। অবশ্যই প্রশ্নগুলি ভালো করে একবার হলেও দেখে নিও, যাতে পরীক্ষাতে তোমাদের মিস না করে আসো। দেখো 3 নম্বরে বলছে, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? দেখো উত্তরটি হবে, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। 4 নম্বর, সংবাদ কৌমুদীর সম্পাদনা কে করেন? দেখো উত্তরটি হবে, সংবাদ কৌমুদীর সম্পাদনা করেন রাজা রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এসে থাকে। এটা হবে, দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। দেখো উত্তরটি হবে, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহ লিখেছেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দেখো এই যে 7টি প্রশ্ন এখানে আলোচনা করা হলো, 7টির মধ্যে কিন্তু সবগুলোই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি দেখে নিও। দেখো উত্তরটি হবে, নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। 8 নম্বর প্রশ্নে বলছে, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন? দেখো ভেরি ইম্পর্টেন্ট, উত্তরটা হবে রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? দেখো উত্তরটি হবে, গ্রাম বার্তার প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, কাঙ্গল হরিনাথ। ঠিক আছে, দেখো 10 নম্বরে বলছে, গ্রাম বার্তা প্রকাশিকা কবে থেকে প্রকাশিত হয়? উত্তরটি হবে, গ্রাম বার্তা প্রকাশিকা 1863 খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয়। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দেখো উত্তরটি হবে, ওয়ারেন হেস্টিং কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1881 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্নে বলছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সবগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একবার হলেও এগুলো পড়ে নিও, যাতে কোনো ধরনের প্রশ্ন তোমাদের ফাইনালে মিস না হয়ে যায়। তো দেখো এখানে আছে কি উত্তরটা, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1784 খ্রিস্টাব্দে। দেখো 13 নম্বর প্রশ্নতে হবে, বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? দেখো উত্তরটি হবে, বারাণসী সংস্কৃত কলেজ জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন
1791 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর, ফোর্থ উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তরটা, ফোর্থ উইলিয়াম কলেজ ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে দেখো 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়। আরেকটা কথা বলে নিই, এখানে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে সবগুলি তো পরীক্ষা আসবে না, কিন্তু অবশ্যই একবার হলেও দেখে নিও, কারণ পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে দু একটা পেয়ে যাবেই। ওকে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। দেখো পরবর্তী প্রশ্ন আছে কি, দেখো 16 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রিও কাদের বলা হয়? ওকে, শ্রীরামপুর ত্রিও বলা হয় উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডফেডকে একত্রে শ্রীরামপুর ত্রিও বলা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। একটু আগে আমরা দেখলাম ফোর্থ উইলিয়াম কলেজে কিন্তু 18 সালে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর, ক্যালকাটা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা এসে থাকে। এটা হবে ক্যালকাটা স্কুল সোসাইটি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন আছে কি 19 নম্বর, কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন বলছে, শব্দকল্পদ্রুম নামক সংস্কৃত অভিধানের রচয়িতাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো শব্দকল্পদ্রুম নামক সংস্কৃত অভিধানের রচয়িতা হলেন রাজা রাধাকান্ত দেব। 21 নম্বর প্রশ্ন বলছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসে থাকে। দেখো উত্তর হবে কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্নে বলছে, কলকাতা মেডিকেল কলেজ এর অপর নামে বা অপর কি নামে পরিচিত? দেখো এই প্রশ্নের উত্তরটি হবে কলকাতা মেডিকেল কলেজ জ্বর হাসপাতাল নামেও কিন্তু পরিচিত। দেখো পরবর্তী প্রশ্ন 23 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন আছে 24 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? দেখো উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 25 নম্বর প্রশ্নে বলছে, বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? দেখো উত্তর হবে বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বোস এবং কাদম্বিনী গাঙ্গুলি। দেখো 26 নম্বর প্রশ্নে বলছে, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। 27 নম্বর প্রশ্ন, ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। এটা ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট। 28 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? একই প্রশ্ন কিন্তু ঘুরে আসলো। তো দেখো এটা হচ্ছে ব্রাহ্ম সভা ছিল আর এটা ব্রাহ্ম সমাজ, তাহলে এখানেও কিন্তু হবে রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে। দেখো 29 নম্বর, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন দেখো বলছে, সীতাদাহ নিবারণ আইন কে পাশ করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে সীতাদাহ নিবারণ আইন পাশ করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে 31 নম্বর, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এখানে হবে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। তারপরে দেখো 32 নম্বর, নব্যবঙ্গ কাদের বলা হয় বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটা হবে ডিরোজিও ও তার অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। পরবর্তী প্রশ্ন আছে 33 নম্বর। 33 নম্বর প্রশ্ন পড়ার আগে বলি, যে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আশা করি এর বাইরে কিন্তু প্রশ্ন দেবে না। অতএব এই পিডিএফটি তোমরা ভালো করে পড়ে নিলেই কিন্তু তোমরা ইতিহাস থেকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা পেরে যাবে। ঠিক আছে, অতএব ভালো করে পড়ে নিও যাতে কোনো ধরনের প্রশ্ন বাদ না পড়ে যায়। ঠিক আছে, তো দেখো 33 নম্বর প্রশ্ন বলছে, নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো। উত্তর হবে নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম হলো রামতনু লাহিড়ী এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
34 নম্বরে বলছে বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা হবে। দেখো, বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে পাশ হয়। 35 নম্বর প্রশ্নে বলছে ভারতবাসীর ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ভারতবাসীর ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্নে বলছে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উত্তরটি হবে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। ওকে। 37 নম্বর প্রশ্ন দেখো, যত মত তত পথ এই মতের প্রবক্তাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উত্তরটি হবে যত মত তত পথ এই মতের প্রবক্তা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ওকে। 38 নম্বর প্রশ্নটা দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসে থাকে। দেখো, উত্তরটি হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন এটি। ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। দেখো, 40 নম্বর প্রশ্নে বলছে স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম হলো বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি। 41 নম্বর প্রশ্ন বলছে লালন ফকিরের জন্ম কোথায় হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা এসে থাকে লালন সম্পর্কে। তো অবশ্যই 1774 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়া ছেউড়িয়া গ্রামে লালন ফকিরের জন্ম হয়। দেখো, পরবর্তী প্রশ্ন আছে কি 42 নম্বর, গোসাইজি নামে কে পরিচিত ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো, উত্তরটি হবে গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তোমরা দেখতে পেলে তোমাদের একের যে সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম 42টি, এই 42টি প্রশ্ন ভালো করে পড়ে নিও। অবশ্যই সেকেন্ড চ্যাপ্টার মানে দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলেই 1 নম্বরের অবশ্যই এর মধ্যে থেকেই কিন্তু আসবে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে একদম পয়েন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি কিন্তু তুলে ধরা হয়েছে। অবশ্যই ভালো করে দেখে নিও যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয় পরীক্ষার রুমে গিয়ে ফাইনাল পরীক্ষায়। ঠিক আছে। দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবারে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখন আমরা আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্নটি হবে 19 শতকের জাতীয়তাবাদ প্রসারে হিন্দু প্যাট্রিয়টের অবদান লেখো। উত্তর, 19 শতকের বাংলা তথা ভারতের জাতীয়তাবাদ প্রসারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার উল্লেখযোগ্য অবদান হলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে। দেখো, অবদানগুলি এখানে লেখা আছে 2টি পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট, ব্রিটিশ বিরোধিতা। 1860 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট বাংলার নীল চাষীদের আন্দোলনকে সমর্থন ও নীলকরদের বিরোধিতা করে। এই প্রসঙ্গে পত্রিকার ব্রিটিশ শাসন নীতিরও বিরোধিতা করে। 2 নম্বর, প্রতিবাদ থেকে তোমরা লিখবে বিহার থেকে আসামে চা শ্রমিক পাঠানোর বিরুদ্ধে এই পত্রিকা প্রতিবাদ জানায়। সাঁওতালদের বিরুদ্ধে ইংরেজদের অত্যাচার ও দমননীতি হিন্দু প্যাট্রিয়ট এ প্রকাশ পেয়েছে। 2 নম্বর প্রশ্ন যেটা, হুতম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলি। অবশ্যই ভালো করে দেখে নাও। ইতিহাস থেকে তোমরা ভালো করে লিখবে তখনই যখন তোমরা প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট করে লিখবে, তখনই কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু ভালোভাবে তোমাদের নাম্বার দিতে বাধ্য হবেন। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বললাম যে হুতম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজ চিত্র পাওয়া যায়? উত্তর হবে হুতম প্যাঁচা ছদ্মনামে লেখক কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ থেকে 19 শতকের কলকাতার কারিগরি জীবনের প্রতিচ্ছবি পাওয়া যায়। সমাজচিত্র 2টি পয়েন্টে লিখেছি এখানেও। 1 নম্বর পয়েন্ট, বাবু ও মধ্যবিত্ত সংস্কৃত। এখানে লিখবে একদা ধনী ও অভিজাত শ্রেণীর অবক্ষয় এবং নতুন গড়ে ওঠা সমাজবিত্ত শ্রেণীর জীবনযাপন। এই গ্রন্থে চরিত্র হয়েছে চড়ক, বারোয়ারি, পূজা ইত্যাদি সামাজিক উৎসবে বাবুদের অর্থ ব্যয় ও উচ্ছৃঙ্খল আচরণ বর্ণিত হয়েছে। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে অন্যান্য শ্রেণী। এই গ্রন্থে ভৃত্য, কারিগরি, গণিকা
ও বিভিন্ন পেশার মানুষদের কথা বলা হয়েছে, তাদের জীবন ও জীবিকার বর্ণনাও আছে এখানে। তোমাদের 3 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা এসে থাকে। 3 নম্বরে বলছে নীল দর্পণ নাটক থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। তো দেখো এখানেও আমরা 2টি পয়েন্টে শেষ করেছি। প্রথম তোমরা ভূমিকাতে লিখবে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের মাঝামাঝি সময়ের বাংলা সমাজ সম্বন্ধে বহু তথ্য জানা যায়। দেখো সমাজচিত্র 1 নম্বর পয়েন্টে তোমরা লিখবে কৃষকদের দুর্দশা বা দুর্দশাতে তোমরা লিখবে কি, বাংলার কৃষকদের এ সময়ে বিভিন্ন শোষণ অত্যাচারের শিকার হতে হতো, ইচ্ছার বিরুদ্ধে তাদের নীল চাষ করতে বাধ্য করা হতো, অগ্রিম দাদন রাজি না হলে গরু ছাগল কেড়ে নেওয়া, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নীলের দাম কম দেওয়া ইত্যাদি অবাধে চলত। সেই সামাজিক অত্যাচারের কাহিনী নাটকটিতে পাওয়া যায়। পরবর্তীতে দেখো 2 নম্বর পয়েন্টে তোমরা লিখবে মধ্যবিত্ত শ্রেণী। এখানে তোমরা লিখবে পাশ্চাত্য শিক্ষার ফলে বাংলাদেশে যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল তার পরিচয় নাটকের কয়েকটি চরিত্রের মধ্যেই পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বরে বলছে হরিনাথকে কাঙ্গাল হরিনাথ বলা হয় কেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু টিকাতেও আসতে পারে, অবশ্যই তোমরা এটি একটু দেখে নিও। দেখো তোমরা লিখবে 19 শতকের গ্রাম বাংলার সমাজ জীবনের দর্পণ ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ এই পত্রিকাটি প্রকাশ করেন। তারপরে তোমরা পয়েন্ট করে লিখবে কাঙ্গাল হরিনাথ নামের তাৎপর্য। দেখো 1 নম্বর 19 শতকের পূর্ববঙ্গের পরিকাঠামোগত সমস্যা, পুঁজির অভাব সত্ত্বেও দুঃখ কষ্ট সহ্য করে হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশের কাজে আত্মনিয়োগ করেছিলেন। 2 নম্বর স্কুলে শিক্ষাগত কাজ ছেড়ে দিয়ে পত্রিকা প্রকাশে তিনি মনোনিবেশ করেন, এই কারণে শেষ জীবনে তাকে অর্থকষ্টে ভুগতে হয়েছিল। তিনি গ্রাম বাংলার মানুষদের সমব্যথী ছিলেন, তাই তিনি কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল কিন্তু এটি। 5 নম্বর প্রশ্ন দেখো বলছে চুয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলতে কি বোঝায়। দেখো তোমরা প্রথমে তো চুয়ে পড়া নীতি একটা পয়েন্ট করবে, তারপরে লিখবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্য শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চ শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জলে যেমন ওপর থেকে পরিশ্রুত হয়ে চুয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলা হয় বা বলা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন বলছে কি পাশ্চাত্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি। এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টি শুধুমাত্র ছোট প্রশ্ন পড়লে হয়তো জানা যাবে না, তবে আমি যথাসম্ভব চেষ্টা করেছি বলার। এই প্রশ্নটি তোমরা একবার বড় প্রশ্ন হিসাবে বা 8-10 নম্বরের যে প্রশ্ন থাকে সেটা একবার পড়ে নেবে যে পাশ্চাত্য ও পাশ্চাত্যটা কি আসলে। তাহলে সেখান থেকে তোমরা যদি একবার পড়ে দাও তো এখান থেকে যে কোনো ছোট প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তারপরেও আমি এখান থেকে একটু দিয়েছি, দেখো বলছি এখানে প্রথমে ভূমিকা লিখবে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। তোমরা প্রথম পয়েন্টে লিখবে পাশ্চাত্য শিক্ষা। এই সময়ে এদেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল, যেমন 1 নম্বর সংস্কৃত আরবি ও ফরাসি ভাষা নিয়ে প্রাচ্য শিক্ষা এবং 2 নম্বর ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা। তারপরে পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে পাশ্চাত্য দ্বন্দ্ব। জেমস প্রিন্সেপ প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে এবং ট্রেভিলিয়ান প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে এই 2 পক্ষের দ্বন্দ্ব চলতে থাকে। 1813 খ্রিস্টাব্দ থেকে 35 পর্যন্ত একে পাশ্চাত্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলে। মেকেলের মন্তব্যে এই দ্বন্দ্বে অবসর ঘটে। দেখো একটু আগে বললাম এই 1 লক্ষ টাকা কোন শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে সেটি নিয়ে কিন্তু এই দ্বন্দ্বটি বেঁধে থাকে, অতএব মনে রাখতে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। প্রশ্ন দেখো 7 নম্বরে বলছে মেকলে মিনিট কি অথবা মেকলে প্রস্তাব কি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে। দেখো উত্তরটি হবে মেকলে মিনিট। তোমরা পয়েন্ট করবে, তারপরে লিখবে থমাস ব্যাবিংটন
মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। মেকলে প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এর অবসান ঘটে। পরবর্তী প্রশ্ন আছে কি দেখো 4 নম্বর, উড এর ডেসপ্যাচ কি অথবা উডের নির্দেশনামার দুটি সুপারিশ উল্লেখ করো। দেখো উত্তর হবে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়কে নির্দেশনামা বা ডেসপ্যাচ জারি করেন। এখানে দেখো নির্দেশনামা বা ডেসপ্যাচগুলি কি কি। 1 নম্বর, ভারতের 3টি প্রেসিডেন্ট শহরে কলকাতা, মাদ্রাস, বোম্বাই তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। মানে 3টি যে প্রেসিডেন্সি শহর আছে মানে কলকাতা, মাদ্রাস, বোম্বাই, সেখানে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। 2 নম্বর, শিক্ষক শিখন ছাত্রদের মেধা অনুযায়ী বিদ্যাদানের ব্যবস্থা হবে। 3 নম্বর, প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষা দেওয়া হবে। 4 নম্বর, নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। তারপরে 5 নম্বরে 5 নম্বরে গুরুত্ব তোমরা লিখবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নিদর্শননামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। ওকে, দেখো 9 নম্বরে বলছে ডেভিড হেয়ার স্মরণীয় কেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানেও কিন্তু আমরা দেখো একটি ভূমিকা একটি পয়েন্ট দিয়ে রেখেছি। যত সুন্দরভাবে তোমরা পয়েন্ট লিখবে নাম্বার কিন্তু তত সুন্দরভাবেই তোমরা পেয়ে থাকবে। দেখো তোমরা লিখবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে ডেভিড হেয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষাগত বিস্তারের অবদান, দেখো স্কটল্যান্ডের ঘর নির্মাতা ডেভিড হেয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারের উদ্যোগী হন। তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। মফস্বলে স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটিও গড়ে তোলেন 1818 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, মধুসূদন গুপ্ত কে ছিলেন অথবা মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। দেখো উত্তর লিখবে উত্তর হবে ভারতের আধুনিক চিকিৎসার ইতিহাসে মধুসূদন গুপ্ত একটি স্মরণীয় ব্যক্তি। জন্ম, মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। দেখো অবদানটি তোমরা লিখবে তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারের বশবর্তী হয়ে থাকা সমাজে পতিত হওয়া ভয়ে কোনো ছাত্র শবব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না, কিন্তু 1836 খ্রিস্টাব্দে 28 অক্টোবর রাজকৃদে উমাচর ঠেস সহ আরও কয়েকজন সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম শবচ্ছেদ করেন। জানানো হয় মধুসূদন গুপ্তের কয়েকটি অনুবাদ গ্রন্থ হলো বাংলা লেখা, লন্ডন, তারপরে দেখো ফার্মাকোপিয়া এর সংস্কৃতে লেখা অ্যান্টোমিস্ট ভেড মেকাম প্রভৃতি। তো দেখতে পেলে এই প্রশ্নের উত্তরটা খুবই একটু ক্রিটিক্যালি ছিল, একটু পড়ে তোমরা নেবে যাতে পরীক্ষা যদি চলে আসে তোমাদের মিস না হয়ে যায়। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নে বলছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। দেখো উত্তরটি হবে রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য 1 নম্বর এক ও অদ্বিতীয় ব্রাহ্মের উপাসনা করা। 2 নম্বর বৈদান্তিক হিন্দু ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হিন্দু ধর্মের নামে যেসব কুসংস্কার ও অন্যান্য অবিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আছে কি 12 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব কি। উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী নব্যবঙ্গ নামে পরিচিত। এর গুরুত্ব দেখো আমরা গুরুত্বতে দুটো পয়েন্ট করে রেখেছি। সমাজ সংস্কারের ক্ষেত্রে সমাজের বাল্যবিবাহ, বহুবিবাহ, সীতাদাহ প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর নবজাগরণের ক্ষেত্রে নব্যবঙ্গ দলের সত্য
আত্মনাদ সন্ধানী মনোভাব সংস্কারমূলক কার্যাবলী 19 শতকের বাংলার নবজাগরণকে সমৃদ্ধ করে। দেখো পরবর্তী প্রশ্ন 13 নম্বর, 3 আইন কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা বারবার এসে থাকে। তোমরা লিখবে 19 শতকের বাংলায় সমাজ সংস্কারের আন্দোলনের জোয়ার এসেছিল। রাজা রামমোহন রায় ও তার প্রতিষ্ঠিত সমাজ ব্রাহ্ম সমাজ এর আন্দোলনে এই সময় বিশেষ সাফল্য লাভ করেছিল। পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সমাজের আন্দোলনে গতি সঞ্চারিত হয়। দেখো 3 আইন, দেখো এখানে 1 নম্বর পয়েন্টে তোমরা লিখবে কি, কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে, এটি 3 আইন নামে পরিচিত। 2 নম্বর, এই আইন পাশের ফলে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। ধীরে ধীরে হিন্দু সমাজের কুসংস্কারগুলি বিলুপ্ত হতে থাকে এবং মহিলা ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন আছে 14 নম্বর, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কি? উত্তর হবে স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নব্য বেদান্তবাদ। দেখো তারপরে তোমরা পয়েন্ট করবে নব্য বেদান্ত এবং লিখবে রামকৃষ্ণ দেব বলেছিলেন যত মত তত পথ এবং শিবজ্ঞানের জীব সেবা। গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে। এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযোগকে যুক্ত করতে হবে, ফলে এক নতুন ভারত গড়ে উঠবে। তোমরা দেখতে পেলে এখানে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করা হলো সবগুলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা ভালো করে এই প্রশ্নগুলি একবার দেখে নিও, খাতায় টুকি নিয়ে না মুখস্থ করলে এই পিডিএফটি দেখো ডাউনলোড করে নাও। নিচে দেওয়া দেখো টেলিগ্রাম চ্যানেলের একটি লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবারে আমরা আলোচনা করব বিশ্লেষণ ধর্মী প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 4। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখে থাকো, দেখো 1 নম্বর প্রশ্নটি যেটি এখন আমরা আলোচনা করতে চলেছি সেই প্রশ্নটাও কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি। দেখো মানে 2 নম্বরে দেখো এই প্রশ্নটিও আমাদের শুরু করছি 1 নম্বরটা, হুতম প্যাঁচার নকশা এরকম নামকরণ করা হয়েছিল কেন? দেখো উত্তর হবে হুতম প্যাঁচার নকশা হলো কালীপ্রসন্ন সিংহ রচিত একটি বিখ্যাত গ্রন্থ। এটি 1861 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটি পত্রিকা ব্যঙ্গ দ্বীপপ্রান্তক সামাজিক নকশা জাতীয় রচনা। এটি তৎকালীন ভূমিকা সমাজের ফন্দি ফিকির করে অর্থ উপার্জন করা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্রুপ করে লেখা। দেখো এবারে আমরা আলোচনা করব নামকরণ। হুতম প্যাঁচার নকশার রচয়িতা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতম প্যাঁচা। নকশা শব্দের অর্থ হলো হাস্যরক্তক রচনা বা ব্যঙ্গচিত্র, তাই কালীপ্রসন্ন সিংহ তার রচিত ও তিনি নকশা নামকরণ করেন হুতম প্যাঁচার নকশা। এবারে দেখো নামকরণের কারণটা কি ছিল। কালীপ্রসন্ন সিংহের একটি সমার্থক রচনা হুতম প্যাঁচা নকশা। প্যাঁচা নিশাচর পাখি, সে রাতের অন্ধকারে জগতের সব খবর জানে। যেসব মানুষের মানসিকতা দুরকম, সকলের সামনে ভালো আবার আড়ালে খারাপ, অথবা দিনে ভালো রাতে এডিটর, অন্ধকারে খারাপ, তাদের কুকীর্তি ফাঁস করতে প্যাঁচার জুড়িয়ে নেয়। তারপরে দেখো আবার মানুষ হুতম প্যাঁচার ডাকে ভয় পায়, তাই কালীপ্রসন্ন সিংহ তার সমকালের ধনী সমাজের ভণ্ডামি ও কপটতা প্রকাশ করতে যেসব নকশা লিখেছেন তার নামকরণ করেছেন হুতম প্যাঁচার নকশা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর, টিকা লেখো। কলকাতা মেডিকেল কলেজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে। দেখো তোমরা উত্তরটি শুরু করবে ভূমিকা দিয়ে। কলকাতা মেডিকেল কলেজ হলো ভারতের আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চার প্রথম প্রতিষ্ঠান। এটি ভারত তথা এশিয়ার প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যার কলেজ। তারপরে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে একটি পয়েন্ট লিখবে যে কমিটি গঠন ও সুপারিশ। দেখো লিখবে ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার চিকিৎসা বিদ্যা বিষয়ে চার্লস
গ্রাটের সভাপতিত্বে 1833 খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করেন। এই কমিটি ভারতের পাশ্চাত্য শিক্ষাবিদ্যা প্রসারের সুপারিশ করে। তারপরে তোমরা লিখবে পরবর্তী পয়েন্ট, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। কমিটির সুপারিশ ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন ডক্টর এম.জে. ব্রামলি। পরে 1838 খ্রিস্টাব্দে এই কলেজের সঙ্গে হাসপাতাল যুক্ত হয়। এই কলেজের প্রতিষ্ঠা জমি দান করেন মতিলাল শীল। ওকে, পরবর্তী দেখো তোমরা যে পয়েন্ট লিখবে সেটা হচ্ছে কি প্রতিষ্ঠার উদ্দেশ্য। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর, ভারতীয় ছাত্রছাত্রীদের আধুনিক চিকিৎসা বিদ্যার দক্ষ করে তোলা। 2 নম্বর, দেশের বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে চিকিৎসকের যোগান দেওয়া ইত্যাদি। পঠন পাঠন, এই কলেজের শিক্ষার্থীদের 4 থেকে 6 বছর পর্যন্ত পড়াশোনা করতে হতো, এরপর তাদের ডিগ্রি দেওয়া হতো। আর উপসংহারে তোমরা লিখবে কলকাতা মেডিকেল কলেজ ছাত্র এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রধান কেন্দ্রে পরিণত হয়। কলকাতা মেডিকেল কলেজ ভারতবর্ষের চিকিৎসা শিক্ষার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখো পরবর্তী প্রশ্ন 3 নম্বর, টিকা লেখো ডিরোজিও। এই যে ডিরোজিও টিকাটি কিন্তু পরীক্ষায় বারবার অনেকবার এসে থাকে, তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিও যাতে কোনো ধরনের প্রশ্ন তোমরা মিস না করে যাও। দেখো তোমরা শুরু করবে, 19 শতকের বাংলা সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও নিজেকে ভারতীয় বলে মনে করতেন। প্রথম জীবন, ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতায় এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছেলেবেলায় স্কটিশ বৈষম্য সাহেব ডেভিড ডুমন্ড প্রতিষ্ঠিত ধর্মতলা একাডেমিতে শিক্ষা লাভ করেন। শিক্ষকতা, দেখো তারপরে শিক্ষকতা তোমরা পয়েন্ট লিখবে এবং লিখবে 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে ডিরোজিও হিন্দু কলেজের ইতিহাসের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তার দেশপ্রেমে যুক্তিবাদী সত্যের প্রতি নিষ্ঠার জন্য তিনি ছাত্রদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। তারপরে পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে নব্যবঙ্গ গোষ্ঠীর গঠন। ডিরোজিও তার অনুগামীদের নিয়ে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী গঠন করেন। এর উল্লেখযোগ্য সদস্যরা হলেন রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তারপরে তোমরা লিখবে পরবর্তী পয়েন্ট কি কার্যকলাপ। ডিরোজিওর সমাজ সংস্কারের উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সমাজ সংস্কারমূলক মতামত প্রচারের জন্য পার্থেনন পত্রিকাও প্রকাশ করেন। তিনি বাংলা সমাজের প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতির বিরোধিতা করেন। তারপরে তোমরা পরবর্তী পয়েন্ট লিখবে হিন্দু কলেজ থেকে বহিষ্কার। ডিরোজিও ও তার নব্যবঙ্গ দল কুসংস্কারের বিরুদ্ধে উগ্র প্রতিবাদ আন্দোলন শুরু করে। এর ফলে তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। তারপরে মৃত্যু লিখবে ডিরোজিও 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সেই মারা যান। দেখো পরবর্তী প্রশ্ন 4 নম্বর, টিকা লেখো স্বামী বিবেকানন্দ। এই যে সমস্ত টিকাগুলি আমরা আলোচনা করছি সমস্ত টিকা একটু ভালো করে দেখে নিও, কোনো না কোনো একটা টিকা কিন্তু চলে আসবে। দেখো এটি বলছে স্বামী বিবেকানন্দ। উত্তর লিখবে শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ ছিলেন নব ভারতের রূপকার ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। তিনি অধ্যাত্ম চেতনা ও দেশপ্রেমকে সমন্বিত করেছিলেন। তিনি পরাধীন ভারতের মানুষকে দেবদেবীদের বাদ দিয়ে ভারত মাতাকে আরাধ্যা দেবী রূপে ভাবতে বলেন। তার ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজন বা মানুষ তৈরির ধর্ম। এর উদ্দেশ্যে তিনি বিভিন্ন পথ ও মত অবলম্বন করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান ভারত,
পরিব্রাজক, জ্ঞানযোগ, রাজযোগ প্রভৃতি। ইতি হয়ে গেলে এবারে তোমরা লিখবে স্বামী বিবেকানন্দের অবদান। প্রথমে লিখবে প্রতিষ্ঠাতা। তিনি 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন, যাকে নবভারতের আনন্দমঠ বলা হয়। তারপরে লিখবে 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মবিশ্ব সম্মেলনে অদ্বৈত বেদান্ত জয়গান করে দেশে ফিরে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল মানব সেবা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী পয়েন্ট আছে কুসংস্কার ও অনাচারের বিরোধিতা। জাতিভেদ, ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, অশিক্ষা, অসাম্য ইত্যাদির বিরুদ্ধে তিনি মানুষকে স্বেচ্ছার হতে বলেছিলেন। তিনি বলেন কুসংস্কারহীন সমাজ নতুন দেশ গঠনে সহায়তা করবে। পরবর্তী প্রশ্ন দেখো আছে কি, পরবর্তীতে আমাদের পয়েন্ট আছে সমোদয়ের আদর্শ। স্বামীজি পাশ্চাত্য প্রাচীন ও আধুনিক মতাদর্শ ধনী দরিদ্র সবার সহযোগিতায় এক নব ভারত গড়তে চেয়েছিলেন। তিনি উপলব্ধি করেন দেশের প্রকৃত শক্তি হল দেশের শ্রমজীবীরাই। তারপরে পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে জাতীয়তাবাদের অগ্রদূত। স্বামীজি প্রত্যক্ষ রাজনীতিতে না এলেও স্বাধীনতার একজন উগ্র সমর্থক ছিলেন। ঋষি অরবিন্দ এর মতে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। উপসংহারে তোমরা লিখতে পারো স্বামীজি দেশের মুক্তির জন্য যুবকদের ওপর বিশেষভাবে নির্ভর করেছিলেন। অধ্যাপক আর জি প্রধান তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছিলেন। এবারে আমরা আলোচনা করব ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8। তো দেখো এই প্রশ্নগুলি আর আমি পড়ে শোনাচ্ছি না, এখানে 4টে প্রশ্ন দেখো পরপর তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নাও এবং আরও আমি তুলে দিচ্ছি। এখানে মোটের পরে 5টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও, এখান থেকেও কিন্তু তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। তো অবশ্যই আজকের এই পিডিএফের মাধ্যমে এই যে দ্বিতীয় চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম, আজকের এই 8 নম্বর প্রশ্নগুলি কিন্তু শেষ করছি, কারণ এর বেশি এই পিডিএফের বাইরে আশা করি এই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন আসবে না। অতএব পিডিএফটি তোমরা ভালো করে পড়ে নিলেই এখান থেকে যে নাম্বারটা পাওয়ার কথা সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে এবং ভালো রাখবে, এবং দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন পেপারে, অন্য কোনো সাজেশন ভিডিও, এবং যে সমস্ত সাজেশন ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেগুলি একবার চেক আউট করে নিও যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো হয়। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।